রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর দেশ ঠিক বিকেলের মতোই ক্ষীণ। আব্বু তার হাতে চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরে তাপ করা। বরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিষেদ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা, ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাস ফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘা বিঘা খানিক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময় ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদও করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতে হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা, ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা, অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতা দেওয়ায় সে মায়ের ওর প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে। প্রায়ই হয় এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলেও কারো কিছু করার নেই, এটা নিয়ম। মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে, কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট 6 জন। পাত্রের মা, ফুপু, বড় বোন, চাচা, ফুপা ও ঘটক। অন্তুকে কোনো রকম বরকা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপির মিশেল রঙা শাড়ি পরালেন। গুরুজনেরা বলে গেছেন পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়, তাহলে চোখে বিঁধে যায়। যারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই হবে। অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে উকি ঝুঁকি দেওয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোপাটা খুলে ফেললেন। একটা সে সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের উপর। অন্তু তখন রাবেয়ার দিকে তাকায়। রাবেয়া ভয় পান মেয়েকে। তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিম মতো লাগলো। তার কিছুই করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কণে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠল। নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখল। এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখেই যে কেউ গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার উপর ছোটোখাটো মানানসই নাকখানা, সুডোল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলের আড়ছে তোলা ঠোঁট দুটো, আষ্টে তোলা ঠোঁট দুটো। কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখ জোড়ানো সুন্দর হয়। চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ 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 কথার কোনো গম্ভীর রূপাঞ্জনা। রূপসী সব কন্যায় যে সুহাসিনী লাজকতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের সত্ত্বাধিকারিণীও হবে, যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে পারতে হবে। অন্তুর থুতনি ধরে কান গলা মেপে দেখা হলো। এভাবে অন্তু মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো। দুজন পর পুরুষ তাকে দেখার জন্য উকি ঝুঁকি মেরে চেষ্টার ত্রুটি রাখছে না। আম্মুর উপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো।
হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিকোট উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্তু একটানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতী নির্ভেজাল গাম্ভীর্যে। এরপর কথাটি তারপর বললেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাও কি অপরাধ নাকি? জি না, অপরাধ নয়, মূর্খতা। আমি কোরবানির হাটের তোলা গরু প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙলা মাংস বেশি রুষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বরাবর এ নিয়ে চিন্তিত থেকে প্রেশার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ। কার মতো হয়েছে তিনি জানেন না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের উপর ওরকম বদমাইশের মতো কথা বলছো? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি। দেখবো না তো দেখবো না? দেখবেনটা কিভাবে? ঠ্যাঙের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা? এভাবেই মেয়ে দেখে? তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না। তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নেই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলব, দেখে শুনেই তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালো মতো শরীর ও মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে। চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা তো? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে, বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব? কে বলেছে? সকল পণ্য এক দাড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখোপক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখন অন্যের মেয়ে এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত, এই বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রর মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে মুখ বিকৃত করলেন, আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে? আল্লাহ মাবুদ জানে আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে, আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না এই মেয়ে। তোমার অপমান করছি মানে? অপমান কই দেখলা? ও তো দীর্ঘশ্বাস ফেলল, নেই, অপমান নেই, আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যাই হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়। আর ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে তার। একবার একদল দেখতে এলো, অন্তুর সামনে ঘটক দেনা পাওয়া মেটানো শুরু করলো। অন্তু হিসাব মিলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম, না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেয়, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোনো সূত্রের মধ্যে পড়ে। একজন বাবা 20-25 বছর ধরে খাওয়া পড়াসহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে, এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গেই কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো, সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত।
জটিল সমস্যা। রাবেয়া অন্তুর রুমে এলেন মিনিট 20 পর। বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করল, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন। একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। 3 দিন বেলা হাজ হয়ে যাইতেছে তুমি। বেশি লাই দিয়ে ফেলেছি নাকি তোমায়? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নাই আমার? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতাছি। তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন? বেকায়দায় মেয়ে লোক জন্মেছে আমার পেটে। ও তো দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোটোখাটো মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এর জন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলো সাথে এমন হলো। পাড়ার লোকে খুব ভালো কয়েতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়ে লোক কানাঘোষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত, অন্ধ। আর তার আর কি? টেবিলের উপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসে বলল, আম্মু, তুমি 2 দিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত নিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে, সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে। তাহলে সেই মানুষের তোমার কষ্ট আলোচনা করে না, কিছু দেবার ভয়ে। তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না। তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষেরা তো মুখ রাহতে নেই। সমাজে কথা হয়, বোবার মতো বিপদ থাকে। বোবার কোনো বিপদ থাকে না, চুল থাকলে নাজাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা? যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। এখন বিয়ে যদি নাও করিস, পরে করবি তো। বিয়ের লোক মেয়েদের বাড়ি আশেপাশের খোঁজ করে। তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে? অন্তু একটু হাসলো। সেটা ভাবার প্রশ্নই উঠছে না। যেখানে আমি তেমন কোনো ঘরেই যাবই না যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। শোনো অন্তু, মেয়ে লোকেরা ঠান্ডা মেজাজের, নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ তুই বুঝিস না। এসব বিপদ আনে খালি। এইসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর ধরে পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহেজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে হবে। একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখবে। এখন যাও ভাত বাড়ো, চরম খিদে আমার পেটে। আমি গোসল দিয়ে আসি। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। দ্রুত উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবেয়া রান্না করছেন। কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবেয়া ঘেমে একটু কাহিল হয়েছেন, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না। আমজাদ সাহেব বলেন, পড়ালেখা করা মেয়েকে সংসারে যুক্ত করতে নেই। পড়ালেখা ও সংসার দুটোই একক বিষয়, দুটো একসঙ্গে হয় না। হয় শুধু পড়ালেখা করতে হয়, নয়তো সংসার। রাবেয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা, দেখ মুড়ি চানাচুর দিছি, চা দিছি, বিস্কুট আছে, যা। ও তো দরজা ধরে ঝুলে দাঁত বের করে হেসে বলল, Do you need a helping hand, Mom? I could be that if you want. সেটা আবার কি বলতেছিস? খাঁটি বাঙাল নারী মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কিনা? চুপচাপ বারান্দায় যা, জ্বালাস না আমার এখন।
আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতুহার উপর একখানা ঘিয়ে রাঙা শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্তু পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছ তো মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গভীর স্বরে বললেন, সে গ্রেফতার, বাসে আগুন, হরতাল। বলতে বলতে অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে ধর, এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কী হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। আমি এখনো বাচ্চা নেই আব্বু, আমি ভার্সিটিতে পড়ি। তো এই বয়সে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে? দেখতে ভালো লাগবে না। আমজাদ সাহেব ভারী মুখে তাকালে অন্তু বলল, তুমি আমায় রাস্তায় পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলে পাশে বসে থাকবে? দরকার নেই, কোনো দরকার নেই। একা পথ চলতে পারলে ও তো একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেললেন। অন্তু হাসল না, চোখ বন্ধ করে বসে রইল। নভেম্বরের সকালে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্তু বুক ভরে শ্বাস টানে। তার মনে হয় এই জগতের সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেহে সে। এই জীবনের চাওয়া পাওয়া এখানেই ফুরায়। আমজাদ সাহেব ভরাট গলায় একটু ধমকে বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন? ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তুর সাহস হলো না আপত্তি করার। সকাল সকাল ধমক খাওয়া ভালো না। এরপর আপন মনে একটু হাসলেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালে হাত ছাই ঢুকবো। আয় তো পাকা পাকা আম আনছে তোর আব্বাই, দুধ ভাত মাখাইছি, আয়, পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যে আনমনে মায়ের স্মৃতিচারণ করে। কে জানে অন্তুর ভেতরে তিনি কি দেখেন। অন্তু নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসে, সৌম্য পৌরা চেহারায় কি চমৎকার যদি ফুটে ওঠে। এই মেহেদি দেওয়া বাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া যে কোনো মুহূর্ত কল্পনা করার সাহস রাখে না। আব্বুকে ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি। তবু তার ইচ্ছে ছিল, আমজাদ সাহেব দিতে দিলেন না। কেন তা জানা নেই। সমস্যাটা অন্তুর মতো মতো কিনা বলা যাবে না। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টে বললেন, তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরবো। একটু পরে বের হব, রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে দিয়ে আরামে যাবি। কথা বলতে বলতে আমজাদ সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল, তা সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। ঠান্ডা প্রায় ভালোই পড়ে গেছে, নভেম্বর চলছে। এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু না করলে প্রেশার হাই হবে। অন্তু
ও তো এ পর্যায়ে বিনয় হাসি হারিয়ে শক্ত মুখে বলে ওঠে, জানাতেই পারি, শিক্ষার বয়স হয় না, বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি, সে সাবধান করলো, হুঁশিয়ারি করতেছ, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছে, কে বড় কে ছোট, বিষয়টা বুঝে উঠতে পারোনি মানে মনে হচ্ছে। অন্তু হাসল। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? লোক কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নেকআপটা টেনে ছিঁড়ে ফেলতে, ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদব। সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে, নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। ও তো আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতা পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লেখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকে দেওয়া, হলে রেখে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রদের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রদের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে। একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন, ভুল বলিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাদ সাধল। বয়েস, কুল, চিনিস তোরা মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা, তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালা রাজনীতিতে আসার পর কত ভদ্র লোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনে নি মনে হয়, পাত্তাই দিল না। ছে! আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলে খালাস হয়ে গেল জুনিয়র। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়াল করলে না? নট ফেয়ার, নিপা, নোপ, দিস ইজ নট। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ালো দুদিকে। ছে! কি তেজ! আমি ডিস্টার্ব রে ভাই? সিগারেটটি সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে, পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে রে আমাকে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকই রক্তমাশা দেখায় চলে যাচ্ছে। এইটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না, এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? ওরমাদের মতো হাসলো সে। ভার্সিটি চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে, লোক থাকলেও তার যায় আসার কথা নয়। সে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। ও তো ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। পরদিন অন্তুর ডাক পড়ল প্রফেসর ইউসুফ সিরাজের কক্ষে প্রবেশের পথে প্রিয়ন থামালো। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। কিন্তু প্রফেসর নিজেই ডেকে নিলেন অন্তুকে। ভেতরে আসতে দাও ওকে। ভেতরে প্রবেশ করে সে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়ালেন। এসো। কক্ষের পরিবেশ শীতল, নিস্তব্ধ। কয়েকজন শিক্ষকও কিছু দূরে দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়ে আছে, মূর্তির মতো। বসতে কেউ নেই তা নয়, বসে যে লোকটি, সিরাজি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে। অন্তুর পদার্পণ তাকে সামান্য উদ্দীপিত করেনি, দৃষ্টি অবধি কাঁপেনি তার আগমনে। সে মনোযোগ সহকারে একটা কাজ করছিল, বা হাতের অনামিকা আঙুলের উপর আংটিখানা আঙুলের মাঝে ঘোরাচ্ছে, কিন্তু দৃষ্টি সেদিকে নেই।
ঠান্ডা দৃষ্টি মেঝের ওপর। বলবান লম্বা দেহে সাদা ধবধবে পাঞ্জাবি, যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে অন্তু চেনে। ছাত্র পরিষদের একতলা বিল্ডিংয়ের সামনে এক গাদা ব্যানার লাগানো, সেসবে এই লোকটার ছবি রোজ ছাপা হতো। নাম হামজা পাটোয়ারি। অন্তুর কেমন অস্বস্তি হয়েছিল এই পর্যায়ে। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? ও তো দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলেন। সে তো আর নতুন কিছু নয়। তুমি কি করেছো? আমাকে সিগারেট টান। ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয়। বিরক্ত হলেন তিনি। তুমি কি করেছো সেটা বলো। ও তো স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে ধীর কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। সিনিয়র দুজন কেসে উঠল। শিক্ষকদের দৃষ্টি শুরু হলো। সিরাজি সাহেব মাড়ি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন। হামজার হেলদোল নেই। হামজা খুব মনোযোগে তার হাতের আংটির সঙ্গে খেলছে। ইউসুফ সিরাজি ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছে কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র, আনকালচার্ড মেয়ে। সিনিয়রদের সঙ্গে আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে। আদবের বালাই এই ভেতরে নেই ভেতরে? তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? জানো? অন্তু বোকার মতো অবাক হলো। সে নেহাত অনভিজ্ঞ বলেই অবাক হলো, নয়তো এমন স্বাভাবিক ঘটনায় অবাক হবার কিছু নেই। নাম কি? মাহেজা বিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু যদি প্রেশার বাড়ে, সামনে আঁচ লাগবে আব্বুর সম্মানে। এখানে অন্তুর দৃঢ়তার শেষ এবং অসীম দুর্বলতার শুরু। তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেত এ পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার উপর পড়েছে। গভীর দুটো চোখে হাসতে চাইছে। অন্তুর পা থেকে মাথা অবধি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে। ও তো আব্বুর নাম বলল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনও মাস্টারি করে? জি না, রিটায়ার্ড করছে বছর খানেকের মতো। ইউসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মনোযোগে বিঘ্ন ঘটালো না প্রফেসরের ডাক। কিছু মুহূর্ত পরপর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাতটা তুলে তর্জনী ও মধ্যমা আঙুলি নেড়ে সামান্য ইশারা করল। অন্তুকে বের হয়ে যেতে অনুমতি দিল, নাকি খুব অগ্রাহ্যতার সাথে আদেশ করলো বলা মুশকিল। তা বলে চোখ তুলে দেখল না একটাবারও। কক্ষ থেকে বেরোবার পরেও অন্তর হৃদস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল কিছু। হৃদস্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি। অনুলেখ্য ব্যাপারটুকু হৃৎপিণ্ডের অস্থিরতায় মিশে থাকাই ভালো। এর আগে কখনো এমন নিকট দূরত্বে হামজার সঙ্গে দেখা হয়নি। সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিল্ডিং পেরিয়ে শহীদ মিনার চত্বর। সেখানে এক সিনিয়র মেয়ে ডাকলো অন্তুকে। মেয়েটির নাম তানিয়া। তানিয়া জিজ্ঞেস করলো, গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? অন্তু বসলো সিঁড়ির উপর। শরীরে কিছু দুর্বলতা অনুভব হচ্ছিল। সে বলল, গতদিন আবার? কেন, এর আগেও কি ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো। কোন ইয়ারে যেন তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে? অন্তু চিনল না। জয় আমির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো সে। 2 বছর ভার্সিটিতে পড়েছ, এবার কি বলবে জয় আমিরকে চেনে না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? আচ্ছা, কাউন্সিলরের ছেলে, ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ার কি চেনো? জি চিনি। তো জয় আমিরকে? হামজার ফুফাতো ভাই জয় আমির। তানিয়া অন্তুর আনমনা ভাবটা পছন্দ করল না। তার মনে হলো সে চেনাতে পারেনি জয় আমিরকে। আর একটু বিশদভাবে বর্ণনা করা দরকার। সে বলল, 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেইন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। কাল তো দেখা হয়েছিল, মনে আছে? অন্তুর মনে আছে। লোকটা ঝুঁকে উঠে এসেছিল অন্তুর উপর। বুকের উপর পড়ে থাকা চেইনের রকেটটা অন্তুর শরীর স্পর্শ করেছিল।
সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়া সুরে গোপনতা রক্ষার তাগিদ। খুবই সচেতন সে। ভয়াবহ রহস্যের ব্যাপার খোঁজ চালাচ্ছে সে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকেই কিচ্ছু বলবো না। এসব হতেই থাকে। বলো, কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, এমন লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কী সব হয়ে থাকে? তানিয়ার হাসি পাচ্ছে খুব, বিদ্রুপের হাসি। রাগ হচ্ছে অন্তুল নাদানিতে। কেন? তুমি জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কী করা হতে পারে? আন্দাজ আছে, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া বোকা নয়। জয় আমিরের হাতে পড়েছিল, অথচ তেমন কিছু হয়নি। এটা বিশ্বাস করার মতো বোকা অন্তত সে নয়। সে বলল, তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাদের নিয়ে কানাঘোষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘোষার মতো কিছু তো হয়নি। এছাড়া সাহসের কিছু নেই এতে। যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘোষার কিছু হয়নি। হয়তো আমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয় আমিরকে আসলেই তুমি চেনো না? হামজা পাটোয়ারিকে চেনো না? অন্তর মনে মনে বলল, ঘাস কাটতে আসি না, এবং এসব পঙ্গপালের খবর রাখতে তো অবশ্যই না। আসি পড়ালেখা করার জন্য। তা শেষে ফিরে যাই। তানিয়াও তোকে সতর্ক করলো, শোনো, তুমি এখনো খুব নাদান, বুঝলে? তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে। ওসব এখানে চলবে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে কি হবে জানি না। তুমি সাবধান হও। এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখনও অ্যাডমিশন নাওনি। জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না, কিন্তু বাঁচতে দেয়নি জয়, হামজা। ওই দুটো অভিশাপ। আবার ভালো কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে দুই ভাই, আর তাদের দলবল মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ, এসবের বহুত অবদান আছে ওদের। অঞ্চলের নামডাক ভালো হামজার। কিন্তু জয় আমির সেরকম না। অন্তুর চোখের সামনে হামজার শীতল চোখে মেঝের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল। সে তানিয়াকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনীতিক ছাড়াও অন্য কিছু? আমরা তো ছুটিতে ছিলাম। বঙ্গমাতা হলের আয়া সালমা খানকে চেনো? দেখেছি। হামজা ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে, ওটা চেহেলগাজী মাজারের ওইদিকে। সেই ক্লাবের পাশেই থাকে সালমা খালা। কয়েক বছর আগে ওনার ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে সেই ক্ষত থেকে ক্যান্সার হলো। তার চিকিৎসার খালা নাকি ওই বাড়ির জায়গা বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো, পাওয়ার দলিল করা। মানে এই জমির বিনিময়ে সে টাকাটা নিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ সুদসহ পরিশোধ করতে পারলে ওই জমি সে ফেরত পাবে। কিন্তু পারেনি পরিশোধ করতে, আর জমিটা বিক্রি করেছিল রাজন আজগরের কাছে। ওরা কেমন লোক, কারা ওরা, তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে। তো রাজন আজগরের ভাতিজা পলাশ আজগর তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার, কিন্তু খালার যাওয়ার জায়গা নেই। তো উনি আরও কিছুটা সময় চান। সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন, আর নয়তো চলে যাবেন। সেজন্য হামজা পাটোয়ারিকে ধরেছেন। হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলর। তো হামজা ভাই কাউন্সিলর, সব মিলে একটা সালিশ বিচার হয়েছিল। কিছু সময় দেওয়া হয়েছিল। তার মধ্যে সালমা খালা টাকা দিতে পারেননি, জায়গাও খালি করেননি। এখন কয়েকদিন হলো খালার মেয়ে আঁকিকে পাওয়া যাচ্ছে না। অন্তর গলা শুকিয়ে এলো। পাওয়া যাচ্ছে না মানে? আর এসব কি সবাই জানে? তাহলে পলাশ আজগর বা হামজা পাটোয়ারিকে ধরছে না কেন কেউ? চুপ চুপ করো, আস্তে কথা বলো। পাগল নাকি তুমি? মরবে? কে কাকে কি বলবে? লোক এত খবর কিভাবে জানবে? আমার হলের খালা, তাই আমি একটু ভেতরের খবর জানি। তোমাকে শুধু সতর্ক করার জন্য বললাম। তুমি যে দুঃসাহস দেখিয়েছো, এখনও সময় আছে, সাবধান হও। তাছাড়া এখনও কেউ জানে না আখি কোথায় বা কে কি করছে।
অন্তু উদ্ভ্রান্তের মতো উঠে এলো, মাথাটা ভার হয়ে এলো। তানিয়া খুব শাসিয়ে দিল, এসব যেন কাউকে না বলে, খবরদার না। অন্তু চোখের সামনে কল্পিত এক অপরিচিতা কিশোরীর চেহারা ভাসতে লাগলো। তার মানে মনে হলো তার খুব কাছের কেউ অপহৃত হয়েছে। কি হয়েছে সে অপরিচিতার সঙ্গে? কোথায় আছে সে? এরপর আর দুদিন ভার্সিটিতে গেল না অন্তু। আব্বু জেলায় নেই। এই পরিস্থিতিতে তার সাধ্যই হলো না একা ভার্সিটিতে পা রাখার। দুটো দিন প্রত্যেক ওয়াক্ত নামাজে সে এক কিশোরীর জন্য প্রার্থনা করলো। রাতে ঘুম এলো না, পড়ায় মনোযোগ এলো না। পরদিন কুষ্টিয়া থেকে ফিরল মার্জিয়া। তখন খাড়া দুপুর। অন্তু গোসল সেরে এসে সবে তোয়ালে থেকে চুল ছেড়েছে। রাবিয়া জোহরের নামাজে বসেছেন। মার্জিয়া সঙ্গে এনেছে এক ভারী ব্যাগ। তাতে কিছু টাটকা শাক সবজি দেখা যাচ্ছে। পুঁই শাক, কয়েকাটি লাল শাক, গাছের লাউ, এক ফালি মিষ্টি কুমড়ো, নতুন বানানো কলাই ডালের বড়ি, ধনেপাতা। ব্যাগটা মার্জিয়া ধূপ করে মেঝেতে রাখলো। অন্তু ব্যাগটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, অন্তিক আনতে যায়নি? একা এলেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে গোসল করে আসুন, আমি নামাজটা পড়ে আসি, এরপর একসাথে খাবো। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল, এই নাটক করবা না তন্তু, সহ্য হচ্ছে না গায়ে। ও তো স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাদ করে উঠল মার্জিয়া, তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশাই রাখি বা কই আমি। কথাই তো গা জ্বালানো সব। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকলে রাগ আর কার উপরে হবে? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর কড়া হয়ে উঠল, মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারেও তাড়াবা নাকি এখান থেকে? তুমি জানো অন্তু, আমার মেজাজে সবসময় আগুন জ্বলে। তুমি সামনে আসলে মনে হয় কেরোসিন ঢেলে পড়লো। আমি কবে জানি পাগল হয়ে যাব। অন্তু যথাসম্ভব শান্ত স্বরে বলল, অকারণে এমন কর্কশ ব্যবহার করলে মনে শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে বললেন আমাকে দেখলে আপনার রাগের আগুনে কেরোসিন ঢেলে পড়ে, এর কোনো কারণ আছে আপনার কাছে? চুপ, তোমার এত মিঠি মিঠি জ্ঞান তো। আমি চাইনি অন্তু আমার জীবনটা জাহান্নাম বানাতে। তোমাদের সবার যত আয়োজন ওই যথেষ্ট, তার উপর আর ভালো মানুষই দেখাতে আইসো না। রাবেয়া জোহরের নামাজে বসছিলেন। দ্রুত সালাম ফিরিয়ে উঠিয়ে এলেন। কি হয়েছে মার্জিয়া? কী সব কথা এসব? এমন করতেছো কেন? মুখ ঝাঁপটি মারল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করুন, বলুন আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন। আপনি কি একটা নোংরা ভাষা ব্যবহার করলেন, তার উপযুক্ত কারণ দেখান। অর্ডার নাকি তোমার? অনেকটাই তাই। ফাসেকের মতো মুখ ফসকে ফট করে এমন কিছু বলে ফেলবেন যা আমার আত্মমর্যাদা ও চরিত্রকে আঘাত করবে। সেটা তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ভাবি। উপযুক্ত ভিত্তি সহ ব্যাখ্যা করুন। আপনার ভাষাটাকে মাতারি কি, এবং সেটা আমি কিভাবে? খুব মুখ বিকৃত করলো মার্জিয়া। ওকালতি ভালো শিখেছো, হ্যাঁ? কথাবার্তা এমন বলো যেন গোটা দুনিয়ায় তোমার আদালত। তুমি মাতারি কেমনি জানো না তুমি? না, আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙেই যায় তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিড় হিড় করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন, এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করা বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার। এত রহস্য করা কেন, হ্যাঁ? মার্জিয়া চিটমিট করে উঠল, যেন সে অনেক কিছু বলতে চায়। অনেক কিছু আছে তার, যা তার বলার আছে, কিন্তু বলার নয়। সে বরং তার বদলে আরও কর্কশ সুরে বলতে পারলে তো ভালোই হতো। বলতে পারি না তো আম্মা, আর তা সইতেও পারি না। তবে এখন যা বলতেছি, আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? তখন অন্তিক বাড়িতে ঢুকলো, ক্লান্ত, পরিশ্রান্ত, রক্তশূন্য, প্রাণহীন চেহারা। দেখলে মনে হয় গথিক ও হরর সিনেমায় দেখানো কোনো ভায়াম্পার বাস্তবে এসে অন্তিককে আক্রমণ করেছে এবং নিজের সমস্ত পিপাসা মিটিয়ে নিচ্ছে অন্তিকের প্রাণরস শুষে। সে আস্তে করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলতেছে? রাবিয়া গর্জে উঠল, এবার মৃদুস্বরে, মার্জিয়া কি কয়
কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত বাপ। কি হয় কিসের কথা হয় কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মানুষটা এমনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আজ 3 দিন বাড়ি নাই। অন্তিক যেমন নীরব নিথর চরিত্র হিসেবে দৃশ্যপটে ঢুকেছিল, সেই ভাব বজায় রেখে ওভাবে সে চুপচাপ নিজের কক্ষে চলে যায়, যেন তার কিছুই বলার নেই, কিছুই করার নেই। বিশেষত সে শুনতে চায় না স্ত্রীর অভিযোগ, শুনতে চায় না আব্বুর পরিস্থিতি। অন্তর মনের বিরূপতা বাড়ে। সে ঘৃণা ভরে দেখে হঠাৎই একদিন নিঃশব্দ কারণে মৃত্যুপায় কাপুরুষ বনে যা একমাত্র বড় ভাইকে। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবে কতগুলো বছর কাটছে এ বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সব কিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে। কেন করে কী সব বলে কিছুই বোধগম্য হয় না। আর আন্তিক কিছুই বলে না। আন্তিক আমজাদ মাস্টারের সুযোগ্য ছেলে, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন? সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদেটা পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে এলো। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মা তার। আব্বু বাসায় নেই, পরিগ্রাম গেছে। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবে না। ও তো পড়ার টেবিলে বসলো। এখন আব্বু এসে বিছানায় বসলে তবে কিছু হতো। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়, ভার হচ্ছে মাথাটা। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি নারী। ওনার বিপরীতে আমজাদ সাহেবের কথা গুণগুলোতেই দুটো সন্তান গড়ে উঠেছিল। ও তো তখনও ছোট, যখন অন্তিক কিশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলার শেষে আবারও বেহায়ের মতো গিয়ে অন্তুর ছুটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপেটে আর চঞ্চল। আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মানবোধের জন্য মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে 3rd ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদেশের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। 2টো থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে। কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলে গেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্রতার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনও করছিস, তা কিন্তু খুইয়েই তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা ক্যারিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মানবোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না। প্রাণের আব্বু না অন্তু, কারোর সঙ্গে কথা নেই। কি করছে কি হচ্ছে সবটাতেও নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্রাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা ভাতা দেওয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন সেখানে। সেখানে পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার।
রাবিয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান। ভোলা ভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন পিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে, আর এটাতেই কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেটের কাছে যেতেই আব্বুর সাথে দেখা হলো। সারা রাত যাত্রায় সকালে বাড়ি ফিরলেন আমজাদ সাহেব। অন্তুর চোখে মুখে খেলনা পাওয়া বাচ্চার মতো উচ্ছ্বাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু, খেয়ে বের হচ্ছিস নাকি? না খেয়ে। অন্তু চোরের মতো মাথা নাড়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগে অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়লো? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে। এসব সাংসারিক বিষয় মাথায় আনলে মন দিয়ে পড়ো। অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া কাছে আছে? অন্তু মাথা নাড়ালো, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রভিত হলো। এই কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটির চত্বর আজকাল ভালো চলছে না। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে একই স্থানে চেয়ার ও ব্রেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ে পা তুলে, পাশেই হামজা। দুজনের পরনে সাদা পাঞ্জাবি। বসে বসে ঠ্যাং দুলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝের সময়টা ছাল জড়ানো গায়ে। দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাব সুলভ, গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে, স্থির থাকার স্বভাব নেই। শঙ্কিত বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে একটু ভিতরে ঢুকলো অন্তু। জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের উপর পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে এলো অন্তু। মেয়েটা কি আঁখি? বুকের রক্ত ঝলকে উঠল অন্তুর। সালমা খালার মেয়েটা এত সুন্দর, অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি। ঘন চোখের পাপড়ি যেন এক্ষণে ঝাপটে উঠবে। সেই সুন্দর মুখখানা বিপূর্ণ, খামচির দাগে ভর্তি, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালশিটে রং ধারণ করেছে। গাছে গাছে চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। তখন কেউ ধমকে উঠল অন্তুকে, পেছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিনস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালচে খয়েরি ইনশার্টে একটা ফর্সা মতো পুরুষ অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসলো। ইন্সপেক্টর রশিদ ডাকলো তাকে। মোস্তাকিন, আপনার ফোন বাজছে। মোস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। ও তো ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুব লেখা মেয়ের মরাদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলোই আসলে হয়। অন্তু কাঁদে না, আমজাদ সাহেব কাঁদতে শোনেনি, কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগলো না। অন্তু নেকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। আর একটু দূরে এসে মুখের নেকাবটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল মুখে চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে। আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়ছো কেন তুমি অন্তু? তুমি তো এমন না। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে হাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধ হয়ে আবার ভরে উঠেছে। নিজের উপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা?
ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের উপর। অন্তু তো মেয়ে। জঙ্গলের জানোয়াররা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকালো তার উপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার অভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কে করেছে এসব? জয় হামজা? তাদের কথাই প্রথমে মাথায় এলো অন্তুর, কিন্তু তা উচিত নয়। অন্তু টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবৎ ওই দুটো নামে আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিন তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনি চোখে কেমন অদ্ভুত রহস্য, যে রহস্য এক প্রকার রহস্য যেন। যে কাঁদছে না একটুও না, সে কাঁদছে না একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণীয়। অন্তুর মনে হলো মোস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মোস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকলো। সোহেল এক দৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই। সেও শুধু তাকিয়ে আছে। মোস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মোস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে? সোহেল আনমনে ছিল, একটু ঝাড়া মারলো যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কী কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর শাটারিংয়ের কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গিয়েছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানিক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারো বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ালো। না না, হুমকি দেবে কে? তাদের কথোপকথনে ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ালো। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এসব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি নাই বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছলো অযাচিত কথা। সোহেলের বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তারা বাড়ি খালি করে স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাপলা বিষয়টা, আবার সহজও বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাছানোর চেষ্টা। মেয়েটা গণধর্ষণের শিকার এবং ধর্ষণটা অপ্রকৃতস্থ কারো দ্বারা সংঘটিত হয়েছে। আখির দেহ তাই বলছে। মুস্তাকিনকে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করলো, আখি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি ঘমার্থ মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানিক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি এসছে। টেস্ট পরীক্ষা চলছিল। এসএসসির বিকেলে বাইর হয়ে গেলে কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে আসছে স্যার। অন্তর কলিজায় মনে হলো সজোরে এসে একটা তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। মুস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে ডাকলো, এদিকে আসুন। জি স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ালো, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে যাচ্ছে। খুব জেদ ধরে আছে। কোনোভাবেই তারা লাশ কাটছে না, কাটাছেঁড়া করতে দেওয়া রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ালো। আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একটানা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগে বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। প্রফেসর এগিয়ে এলেন মুস্তাকিনের দিকে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ালো সামান্য। সৈয়দ মুস্তাকিন
মহান ইনভেস্টিগেটর পুলিশ, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই এর ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল। রশিদ আলম, ইন্সপেক্টর অফ থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন। কী যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত। কারা এসব করছে কে জানে। মুস্তাকিন কথার মাঝে ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসর কথায় অনিচ্ছাকৃত হ্যাঁ ঘাড় নাড়াতে থাকলো। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো। জয় কোনো মতে ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসল অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করেই বলল, লোকে আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসল। আপনি তুলছেন না আঙুল? আমি আমজনতার থেকে খানিক আলাদা, বলা চলে। নিজের পেশার খাতিরেই প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মুস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করে। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর পরিবেশ অভিশাপের কালশিটে ধোঁয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের, আপনারা চাকরি ধরেন, আমি রক্ষা করব। তাহলে আঙুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসলো দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ আরও কমে উত্তরে হলো। হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে জড়িয়ে পড়ল। আপনার শখ অথবা শান্তি সহ্য করার কনফিডেন্স, কোনটা ধরব? হামজা প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথা এলো। আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে। তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন? সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ালো। তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখন আমি ঘুমেছিলাম। ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই আমার জায়গায় নিয়ে আসছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করলো, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ালো। ওহ, এক বাড়িতে এক ঘরে থাকতাম। লোক বদনাম করবে জন্য থাকা হয় না। বদনাম তো আর কম নাই এমনিতেই। হেসে ফেলল মুস্তাকিন। পরে নিজেকে সামলে বলল, লাশ একজ্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের। সেটা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মেন প্রাসঙ্গের পেছন দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই। দিনের বেলা ছেলে মেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়। রাতে একদম শুনশান, ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পারছিল না ওটা লাশ। কোনো মতো ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছে থেকেই শুনেছে সে। মুস্তাকিন দেখল পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে। রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। মুস্তাকিন কথাটা দ্বারা কিছু নির্দেশ করল। জয় চাদরটা গায়ে থেকে খুলে গলায় পেঁচালো ওড়নার মতো করে। হেসে বলল, রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নাই আমার। ঘুম আসলে সকালে হয়নি বললে ঠিক হইতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিন বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরুন, আমার আসতে ইচ্ছে করছিল না, কষ্ট হচ্ছে না। বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এইখানে নিরস মুখে। আর কারবাল লাড়তেছি বসে। মানুষ তো মরবেই। এই অবধারিত বিষয়, এইসব ঢং কি মনে ধরে কোথাও সয়? তবুও সওয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। ফাক অফ দিস ইন্ট্রোডাকশন। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? জয় চাদরটা গলা থেকে হাতে কবজিতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না, তা লোক জানে। আর তা কি আমি জানার আগেই? আমি জানছি, এরপর লোকেরে জানাইছি, তখন নৃলোক জানছে। মুস্তাকিন কিছুক্ষণ চুপচাপ চেয়ে জয়কে জিজ্ঞেস করে, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখবো? এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটা মরে গেছে, এত তাড়াতাড়ি মরে কিলাম? মরবো এরকম কোনো কেসের দায়ী? তবে একটু বয়সকালে, এখনও বিয়ে শাদিই করি নাই।
বিশেষত বাসরটা। এখন মরাটা ঠিক না, এটা থেকে বাদ রাখেন আমায়। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে, আপনি আসলেও পারেন। হামজা পাঞ্জাবির হাতের বোতাম খুলে তা কুনোয়ে গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বা যাবে। আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছন ফিরে দেখল হামজাকে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারটায়, মুখে চাপ দাড়ি, পুরো ঠোঁটের ওপর ঘন গোফ, গায়ে জ্বালানো চাদরের প্রান্ত ঝুলছে এক পাশে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছে জয়। জয় তাকিয়ে আছে একটা বরকা পরা মেয়ের দিকে। মেয়েটির সাথে মুস্তাকিন ধাক্কা খেয়েছিল। মেয়েটা অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যস্ততা চলছে। মর্গ থেকে লোক এসেছে।